Welcome dear student to the class of class 11 chemistry. Today we are going to discuss a very important topic, that is La-Sutherland principle, which is related to your chemical equilibrium chapter. So basically in the very previous lecture we have already discussed with the chemical equilibrium part, and we have already explained how to calculate Kp for a particular reaction. Now we are going to discuss a very important part, a very important topic you can say, that is La-Sutherland principle. What is La-Sutherland principle? In La-Sutherland principle, it's very important, that is given by Brown La-Sutherland. According to him, if any dynamic chemical equilibrium is disturbed by certain condition or certain stress or certain factors, you can say, the equilibrium will be re-established by shifting the chemical equilibrium in any direction which is required. What does it signify? The significance of this La-Sutherland principle is that ধরো তোমার কাছে কোন একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনস রয়েছে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামটা তুমি হয়তো কোনোভাবে ডিস্টার্ব করেছো by changing concentration, by changing temperature, by changing pressure, by changing inert gas, তাতে ইকুইলিব্রিয়াম যেটা আছে সেই ইকুইলিব্রিয়ামটা তো নষ্ট হবে, কারণ তুমি চেঞ্জ করেছো কোনো একটা ফ্যাক্টর দিয়ে, কোনো একটা স্ট্রেস দিয়ে। যে চেঞ্জগুলো করা হচ্ছে এগুলোকে আমরা ইকুইলিব্রিয়ামের ল্যাঙ্গুয়েজে বলে থাকি স্ট্রেস, যার জন্য ইকুইলিব্রিয়ামটা কি হচ্ছে বলো, ডিস্টার্ব হয়েছে। কি হয়েছে বলো, ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়েছে। তাহলে ইকুইলিব্রিয়ামটা আবার আগের অবস্থায় রিএস্টাবলিশড হবে, ইকুইলিব্রিয়ামটা আবার আগের অবস্থায় ব্যাক করে আসবে বাই শিফটিং দা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডিরেকশনটা ইদার ফরওয়ার্ড কখনো ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শিফট হয়ে ইকুইলিব্রিয়ামটা রিএস্টাবলিশ করবে, সেটাকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে যে ফ্যাক্টরটা তুমি অলরেডি ইকুইলিব্রিয়ামে অ্যাপ্লাই করেছো, যে ফ্যাক্টরটা যে স্ট্রেসটা অ্যাপ্লাই করার জন্য ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্বড হয়েছে, সেই ফ্যাক্টরটার পার্সপেক্টিভ থেকে পুরো ইকুইলিব্রিয়ামটা ওই ফ্যাক্টরটাকে কাউন্টার অ্যাটাক করে রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামটাকে আবার রিএস্টাবলিশ করার চেষ্টা করবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি according to this principle, according to this principle, if any chemical equilibrium, if any chemical equilibrium that is dynamic, why dynamic? Because the rate of forward reaction and the rate of backward reaction is equal. So if any chemical equilibrium is disturbed by changing its concentration, or you can say temperature, or you can say pressure, that is called stress, or you can say the factors which basically changing the equilibrium situation. তার মানে এগুলোকে স্ট্রেস বলতে পারি বা এগুলোকে ফ্যাক্টরস বলতে পারি যেটা ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করছে। By changing its concentration, temperature or pressure etc., the equilibrium will be re-established. Equilibrium আবার আগের অবস্থায় ফিরে আসবে to counter attack, or to counteract the change applied by shifting the chemical reaction, by shifting the chemical reaction in opposite direction, in opposite direction.
যে দিকে ওই চেঞ্জটা অ্যাপ্লাই করেছো তার ঠিক অপোজিট ডাইরেকশনে কাউন্টারঅ্যাক্ট করবে কিভাবে, অপোজিটে কাজ করে। তার মানে তুমি বুঝতেই পারছো ইকুইলিব্রিয়ামটা তুমি ডিস্টার্ব করে ফেলেছো বাই চেঞ্জিং দ্য স্ট্রেস, বাই চেঞ্জিং কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার, কোনো না কোনো ফ্যাক্টর চেঞ্জ করে তুমি ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করে ফেলেছো। তাহলে ইকুইলিব্রিয়ামটা আবার আগের অবস্থায় ব্যাক করবে কি করে, যে চেঞ্জটা তুমি অ্যাপ্লাই করেছো সেই চেঞ্জটাকেও কাউন্টারঅ্যাক্ট করবে। তাহলে সেই কাউন্টারঅ্যাক্ট করার জন্য তাকে কোন ডিরেকশনে কাজ করতে হবে, অপোজিট ডাইরেকশনে কাজ করতে হবে। তাহলে কাউন্টারঅ্যাক্ট করার রেসপেক্টে তাকে যদি অপোজিট ডাইরেকশনে কাজ করতে হয় তাহলে আবার কি হবে, ইকুইলিব্রিয়ামটা রিএস্টাবলিশ হবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা প্রথমে কি হয়েছে, ইকুইলিব্রিয়ামটা তুমি যদি ভালো করে দেখো প্রথমে ডিস্টার্ব হয়েছে। কেন হয়েছে, কারণ তুমি কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার এরকম স্ট্রেস বা ফ্যাক্টরগুলোকে কি করেছো, চেঞ্জ করেছো। তার ফলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে। কিন্তু ইকুইলিব্রিয়ামটা ফার্দার কি হচ্ছে, রিএস্টাবলিশ হচ্ছে। কিভাবে, টু কাউন্টারঅ্যাক্ট দ্য চেঞ্জ, যে চেঞ্জটা তুমি অ্যাপ্লাই করেছিলে তার রেসপেক্টে এটা কাউন্টারঅ্যাক্ট করছে। কিভাবে কাউন্টারঅ্যাক্ট করতে পারে, বাই শিফটিং দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইন দ্য অপোজিট। তাহলে সেই রিঅ্যাকশনটাকে অপোজিট ডাইরেকশনে ক্যারি আউট করে ওই ফ্যাক্টরটা যেটা তুমি চেঞ্জ করেছো সেটাকে কাউন্টার। তো একটা एग्जांपल দিলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরি তোমাকে বলা হয় যে ধরো তোমার কাছে কোনো একটা এখানে আমরা রিডিং করি, সাপোজ the role of temperature, the role of changing temperature, টেম্পারেচারের কি রোল আছে খুব ভালো করে দেখো। দু রকমের রিঅ্যাকশনের কথা আমরা এখানে বলতে পারি, ওয়ান ইজ এক্সোথার্মিক, one is exothermic, another is endothermic. One is exothermic, another is endothermic. Suppose you all know that, you all aware of the reaction that is the Haber process ammonia preparation. This is the Haber process ammonia preparation. N2 plus CH2 generate 2 NH3. And endothermic reaction, that is nitrogen gas and oxygen gas, they will react to give you NO, 2NO gas. So this is an example of exothermic reaction, this is an example of endothermic reaction. So in case of exothermic reaction, which is also called the Haber process ammonia preparation, you all know that Haber process ammonia preparation. So in that sort of reaction, you can see this is exothermic reaction. So exothermic reaction means here heat will be generated at the product side, and endothermic reaction means it will be absorbed in the product side. So you can write down for the simplicity, as it is an exothermic reaction, so heat will be released. So write down plus heat will be released in the product side. So if it is plus in the product side, so minus will be in the reactant side. তার মানে হিট যদি রিলিজ হয় প্রোডাক্ট সাইডে তাহলে হিট অ্যাবজর্ব হবে কি হবে, রিঅ্যাকট্যান্ট সাইডে। কারণ আমরা যদি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা ভাবি তাহলে এক্সোথার্মিক মানে বোঝাচ্ছে হিট রিলিজ হয়েছে প্রোডাক্ট সাইডে, তাহলে রিঅ্যাকট্যান্ট সাইডে কি হবে, হিট অ্যাবজর্ব। সেরকম ভাবে এন্ডোথার্মিক মানে তুমি বলছো হিট অ্যাবজর্ব হয়েছে কোন সাইডে, প্রোডাক্ট সাইডে। তার মানে এখানে আমরা এখানে মাইনাস হিটটা লিখতে পারি কোন সাইডে, প্রোডাক্ট সাইডে। আর রিঅ্যাকট্যান্ট সাইডে আমরা কি লিখতে পারি, তাহলে হিট রিলিজ, উল্টোটা লিখতে পারি, তাই তো। এবার তুমি ভালো করে ভেবে দেখো, আমি প্রথমে এক্সোথার্মিকটা বলে দিই। তাহলে exothermic মানে heat will be released in which side, in the product side, and so heat will be absorbed in the reactant side. In case of endothermic তুমি বলছো heat will be absorbed কোন সাইডে, প্রোডাক্ট সাইডে, তাহলে reactant সাইডে কি হবে, heat will be released, সেটা আমি প্লাস হিট লিখেছি। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। ইন কেস অফ exothermic reaction যদি তুমি টেম্পারেচার বাড়াও, তাহলে টেম্পারেচার বাড়ালে কি হবে, মানে টেম্পারেচার বাড়াচ্ছ মানে you are going to change one of the stress, that is the temperature over here. Now when you are going to change, that means temperature বাড়াচ্ছ, তার মানে রিঅ্যাকশনটা কোন দিকে হওয়ার চেষ্টা করবে, সেই দিকে হওয়ার চেষ্টা করবে যেদিকে টেম্পারেচার কমছে, তাই তো। ভালো করে ভেবে দেখো, কাউন্টারঅ্যাক্ট করবে, অপোজিটে যাওয়ার চেষ্টা করবে। অপোজিটে কেন যাওয়ার চেষ্টা করছে, ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করার জন্য। তুমি যদি টেম্পারেচার বাড়াও, সিচুয়েশনটা বোঝো, যদি তুমি টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার ইজ ইনক্রিজড, তার মানে টেম্পারেচার বাড়ানো মানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামটা কি হবে বলো তো, ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা যদি ডিস্টার্ব হয়, টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়ামটা কি হবে, ডিস্টার্ব হবে। তাহলে রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা সেই দিকেই তো যাবে যেদিকে তোমার কি হবে, টেম্পারেচার কমছে।
তাহলে তুমি ভেবে দেখো টেম্পারেচার কমছে মানে কি হিট কমছে, মানে হিট কি হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে পরে এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি টেম্পারেচার বাড়াও রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডে আসবে। ব্যাকওয়ার্ডে আসবে কেন ব্যাকওয়ার্ডে আসবে? কারণ এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে। তাই টেম্পারেচার বাড়ালে তোমার রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? সেই দিকে যাবে যেখানে টেম্পারেচারটা কি হচ্ছে কমছে। টেম্পারেচার কমছে কোন দিকে? ব্যাকওয়ার্ডে। এই রিঅ্যাকশনটা এক্ষেত্রে ব্যাকওয়ার্ডে। তাহলে রিঅ্যাকশনটাকে যদি ফরওয়ার্ডে করতে হয় তাহলে কি করতে হবে? টেম্পারেচার কমাতে হবে। কারণ তুমি যদি এখানে টেম্পারেচার কমাও তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? সেই দিকে যাওয়ার চেষ্টা করবে যেদিকে টেম্পারেচার বাড়ছে। তার মানে if you are going to decrease the temperature, the reaction will favor the backward direction or forward direction. In which direction? Forward direction. Because in the forward direction there is a increment of heat, there is a release of heat over here. Release of heat মানে সেখানে কি হচ্ছে? টেম্পারেচার বাড়ছে। তার মানে তুমি ভেবে দেখো হায়ার টেম্পারেচার যদি হয় রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে যাবে। কেন? কারণ হায়ার টেম্পারেচারে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামটাকে নষ্ট করে ফেলেছে। সেজন্য রিঅ্যাকশনটা সে ইকুইলিব্রিয়ামটাকে যদি রিএস্টাবলিশ করতে চায় তাহলে সেই দিকে রিঅ্যাকশনটাকে ক্যারি আউট করবে যেদিকে টেম্পারেচার কি হচ্ছে বলো? সেখানে টেম্পারেচার বাড়ছে। তাহলে টেম্পারেচার বাড়ছে কোন দিকে? মানে টেম্পারেচার যদি হায়ার টেম্পারেচারে করো তাহলে টেম্পারেচার কমছে। তাহলে টেম্পারেচার কমছে কোন দিকে বলো? যেদিকে হিট অ্যাবজর্ব হচ্ছে, তার মানে রিঅ্যাকট্যান্টের দিকে। এবার যদি টেম্পারেচার তুমি কমাও তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? যেদিকে টেম্পারেচার বাড়ছে তাহলে টেম্পারেচার কমালে রিঅ্যাকশনটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? ফরওয়ার্ডে। কারণ এদিকে হিট রিলিজ হচ্ছে। বোঝা গেল? তার মানে সেই রেসপেক্টে এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনটা বেসিক্যালি যেদিকে হিট জেনারেট করছে সেই দিকে যাবে যখন তুমি লোয়ার টেম্পারেচারে ক্যারি আউট করবে। সেই জন্য বলা হয় লেবার প্রসেস অ্যামোনিয়া ইজ বেসিক্যালি ক্যারিড আউট ইন লোয়ার টেম্পারেচার। So this reaction is favored at very low temperature. Why? Because at very low temperature you can see there is a greater formation of ammonia. কারণ রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে হচ্ছে। লোয়ার টেম্পারেচার মানে রিঅ্যাকশনটা তো সেই দিকেই যাবে যেদিকে বেসিক্যালি কি হচ্ছে? টেম্পারেচার রিলিজ, মানে টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বাড়ছে মানে হিট রিলিজ হচ্ছে। সেটা কোন দিকে? ফরওয়ার্ডে। সেরকম ভাবে তুমি এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা ভাবো। এন্ডোথার্মিক রিঅ্যাকশনে তুমি যদি টেম্পারেচার বাড়াও, এন্ডোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার যদি বাড়াও তাহলে ইকুইলিব্রিয়ামটা কি হবে? নষ্ট হবে। ইকুইলিব্রিয়ামটা কি হবে? ডিস্টার্ব হবে। টু রিএস্টাবলিশ দ্য ইকুইলিব্রিয়াম the reaction will be shifted in such a direction where temperature will be increased. টেম্পারেচার বাড়াচ্ছ তাহলে টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? সেই দিকে যেদিকে টেম্পারেচার কমছে। টেম্পারেচার যদি কমাও তাহলে রিঅ্যাকশনটা তো সেই দিকে যাবে যেদিকে টেম্পারেচার বাড়ছে। তাহলে এখানে টেম্পারেচার বাড়াচ্ছ, তাহলে টেম্পারেচার বাড়ানোর ক্ষেত্রে রিঅ্যাকশন উইল বি শিফটেড ইন সাচ এ ডাইরেকশন ওয়্যার টেম্পারেচার উইল বি ডিক্রিজ। তাহলে টেম্পারেচার কোন দিকে কমছে? রাইট সাইডে কমছে। তাহলে এখানে হায়ার টেম্পারেচারে কোন দিকে রিঅ্যাকশনটা যাবে? ফরওয়ার্ড দিকে ডাইরেকশনে যাবে। কারণ এখানে হিট কি হচ্ছে? অ্যাবজর্ব হচ্ছে। আর যদি তুমি টেম্পারেচার কমাও তাহলে রিঅ্যাকশনে কি হবে? ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে। এখন ইকুইলিব্রিয়ামটাকে ব্যাক টু রিএস্টাবলিশ করার জন্য তোমাকে কি করতে হবে? রিঅ্যাকশনটাকে সেই দিকে করাতে হবে দিকে টেম্পারেচার কি হবে? বাড়বে। টেম্পারেচার বাড়ছে কোন দিকে? যেদিকে হিট রিলিজ হচ্ছে। তার মানে তখন রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ডে। তার মানে লোয়ার টেম্পারেচার করলে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? লোয়ার টেম্পারেচার করলে রিঅ্যাকশনটা বেসিক্যালি সেই দিকেই যাবে যেদিকে টেম্পারেচার রিলিজ হচ্ছে, তার মানে ব্যাকওয়ার্ডে। আর হায়ার টেম্পারেচার করলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফর দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশন lower temperature will favor the forward direction and higher temperature will favor the backward direction. The reverse phenomena is applicable to the endothermic reaction. Here if you are going to apply higher temperature তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে যাচ্ছে? ফরওয়ার্ডে যাচ্ছে। যদি লোয়ার টেম্পারেচার করো তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে আসছে? ব্যাকওয়ার্ডে। Is it clear to all of you? Okay. So this is all about the role of a temperature. Role of a temperature বলতে তোমাকে এরকম এক্সোথার্মিক এন্ডোথার্মিক দুটো সিচুয়েশন দিয়ে বোঝাতে হবে। নেক্সট আমরা যেটা ফোকাস করছি দেখো the role of changing concentration. তার মানে এটা খুব ইজি। তার মানে তো তোমার কাছে রিঅ্যাকশন আছে N2 গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, ধরো হচ্ছে 2 অ্যামোনিয়া। Now if you are going to increase, think that suppose you are going to increase the concentration of nitrogen gas, যত নাইট্রোজেন গ্যাস বা হাইড্রোজেন গ্যাসের কনসেন্ট্রেশন বাড়াবে তত মোর নাম্বার অফ নাইট্রোজেন উইল রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন। তার মানে তত কি হবে? অ্যামোনিয়া তত বেশি তৈরি হবে। তত অ্যামোনিয়া বেশি তৈরি হবে। The formation of ammonia will be higher. When you are going to increase the concentration of nitrogen, the formation of ammonia will be higher.
তাহলে অ্যামোনিয়ার ফরমেশন যত বেশি হবে তত রিঅ্যাকশনটা কোন দিকে যাবে, ফরওয়ার্ডে যাবে। তাহলে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যত তুমি বাড়াবে তত প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, when you are going to increase the concentration of reactant the formation of product will be higher, that means it will favor the forward direction। তো তুমি নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বাড়ানো মানে ইকুইলিব্রিয়ামটা কি হচ্ছে, নষ্ট হচ্ছে। ইকুইলিব্রিয়ামটা কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। to re-establish the equilibrium the reaction will be shifted towards the forward direction। is it clear to all of you? সেরকম ভাবে তুমি যদি ভালো করে ভেবে দেখো, অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দাও, যদি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, তাহলে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। আর যদি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও তার মানে কি হচ্ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে। যত প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে তত রিঅ্যাকশনে কি হচ্ছে, ডিকম্পোজ করে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করছে। তার মানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া মানে তত তোমার কি হচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হয়ে যাচ্ছে, নাইট্রোজেন বা হাইড্রোজেন যাই বলো তার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। তখন রিঅ্যাকশনে কোন দিকে আসছে, ব্যাকওয়ার্ডে আসছে। তার মানে if you are going to increase the concentration of reactant like nitrogen and hydrogen, then we'll have greater concentration of ammonia, because more number of nitrogen and hydrogen they will react among themselves to generate the ammonia. Similarly, when you are going to increase the concentration of ammonia, they will decompose to give you nitrogen and hydrogen back. Because of that reason the backward reaction will be favored। তবে যত তুমি অ্যামোনিয়া বাড়াবে তত অ্যামোনিয়াটা কি করবে, ডিকম্পোজ করে নাইট্রোজেন আর হাইড্রোজেনে কনভার্ট হবে। অ্যাজ এ কনসিকুয়েন্স তোমার নাইট্রোজেন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো এরকম ভাবে ফরওয়ার্ডে করতে গেলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াও, ব্যাকওয়ার্ডে করতে গেলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াও। তো এরকম ভাবে দ্য রোল অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশনটা আমরা ইলাবোরেট করতে পারি। বোঝা গেল? নেক্সট লেখো দ্য রোল অফ চেঞ্জ ইন প্রেসার। The role of change in pressure. What is the role of change in pressure? বলছে যখন তুমি কোনো একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে আমার একটা রিঅ্যাকশনে, ইউ আর গোইং টু চেঞ্জ ইন প্রেসার। প্রেসার বাড়াতেও পারো, প্রেসার কমাতেও পারো। রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা কি হবে, ডিস্টার্ব হবে। তাহলে প্রেসার যদি তুমি বাড়াও, প্রেসার বাড়ালে রিঅ্যাকশনটা সেই দিকেই যাবে যেদিকে ভলিউমটা কি হবে, রিঅ্যাকশন কম। আর প্রেসার যদি কমাও রিঅ্যাকশনটা সেই দিকে শিফট করবে যেদিকে ভলিউমটা বেশি। কারণ প্রেসার আর ভলিউম তোমরা জানো ইনভার্সলি রিলেটেড। তার মানে তোমার কাছে যদি কোনো একটা রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামে থাকে, সেখানে প্রেসার তুমি বাড়িয়ে দিচ্ছ, তাহলে রিঅ্যাকশনে সেই দিকেই শিফট করবে যেদিকে ভলিউমটা কি আছে, কম আছে। আবার ধরো প্রেসার তুমি কমিয়ে দিচ্ছ, তাহলে রিঅ্যাকশনে সেই দিকে শিফট করবে যেদিকে ভলিউম কি আছে, বেশি আছে। তার মানে ভলিউম মানে কি, নাম্বার অফ মোলস। ভলিউম মানে কি, ভলিউম মানে ইউ আর থিংকিং অ্যাবাউট নাম্বার অফ মোলস। ভালো করে দেখো। তার মানে তোমার কাছে ধরো রিঅ্যাকশনটা আছে N2 গ্যাস plus 3 hydrogen gas and that is in equilibrium with 2NH3 gas। ভালো করে বোঝো, একটা রিঅ্যাকশন দিয়ে আমরা জিনিসটাকে ইলাবোরেট করে দিচ্ছি। দিস ইজ ভেপার প্রসেস অ্যামোনিয়া প্রিপারেশন, ইউ ক্যান সি। না এখানে রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোলস কত আছে বলো, একটা রিঅ্যাকট্যান্ট, এখানে তিনটে রিঅ্যাকট্যান্ট, টোটাল 4টে, আর এখানে দুটো। জাস্ট নাম্বার অফ মোলস দিয়ে বলো, নাম্বার অফ মোলস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম। তার মানে এখন তুমি যদি এখানে প্রেসার বাড়াও, রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে প্রেসার বাড়াচ্ছ, তাহলে প্রেসার বাড়ালে ইকুইলিব্রিয়ামটা কি হবে, ডিস্টার্ব হবে। ইকুইলিব্রিয়াম উইল বি ডিস্টার্ব when you are going to increase the pressure। এখন যত প্রেসার বাড়ালে ইকুইলিব্রিয়ামটা কি হলো, ডিস্টার্ব হয়ে গেল। এখন ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে গেলে এখন ইকুইলিব্রিয়ামটা রিএস্টাবলিশ করবে অ্যাকর্ডিং টু লাফাতুলের প্রিন্সিপল। কিভাবে, প্রেসার বাড়ালে কি হবে, ভলিউম কমবে। তাহলে প্রেসার বাড়ালে ভলিউম কমবে, ভলিউম কমবে মানে নাম্বার অফ মোলস যেদিকে কম আছে সেই দিকে রিঅ্যাকশনটা হবে। ভলিউম কম আছে যেদিকে সেদিকে রিঅ্যাকশনটা হবে, বা নাম্বার অফ মোলস যেদিকে কম আছে সেদিকে রিঅ্যাকশনটা হবে। তাহলে নাম্বার অফ মোলস কোন দিকে কম আছে, নাম্বার অফ মোলস বেসিক্যালি কম আছে প্রোডাক্টের দিকে। তার মানে ভালো করে ভেবে দেখো রিঅ্যাকশন কোন দিকে যাবে, তাহলে ফরওয়ার্ডের দিকে। কারণ নাম্বার অফ মোলস প্রোডাক্টে কটা আছে, দুটো, রিঅ্যাকট্যান্টে কটা আছে, চারটে। তাহলে তুমি যখন প্রেসার বাড়াচ্ছ, ভলিউম কমছে, ভলিউম যেদিকে কমছে সেদিকে রিঅ্যাকশনটা হবে। তার মানে নাম্বার অফ মোলস যেদিকে কম আছে সেদিকে রিঅ্যাকশনটা হবে। তার মানে প্রোডাক্ট সাইডে হবে, মানে ইট উইল ফেভার দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। সেরকম ভাবে যদি তুমি প্রেসার কমাও এই রিঅ্যাকশন, তাহলে রিঅ্যাকশনের কোন দিক, মানে প্রেসার কমালে রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা কি হবে, ডিস্টার্ব হবে। তার মানে রিঅ্যাকশন সেই দিকে হবে যেদিকে কি হচ্ছে, ভলিউম বাড়বে, তাই তো? তাহলে ভলিউম কোন দিকে বাড়ছে, রিঅ্যাকট্যান্ট না প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্টের দিকে। তাহলে সেদিকে রিঅ্যাকশনটা কোন দিকে হবে, কারণ এইদিকে প্রোডাক্টে দুটো আছে আর প্রোডাক্টে দেখো
দুটো নাম্বার অফ মোলস আছে আর রিঅ্যাকট্যান্টে চারটে নাম্বার অফ মোলস আছে। তার মানে তুমি বুঝতে পারছো রিঅ্যাকট্যান্টের দিকে নাম্বার অফ মোলস বেশি, আর প্রেসার কমিয়েছো তাহলে ভলিউম বাড়বে, ভলিউম কোন দিকে বাড়বে? রিঅ্যাকট্যান্টের দিকে বাড়বে। তাহলে রিঅ্যাকট্যান্টের দিকে বাড়ছে মানে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডে যাবে। নাম্বার অফ মোলস যেদিকে কম, নাম্বার অফ মোলস যেদিকে বেশি আছে সেদিকে রিঅ্যাকশনটা হবে, তার মানে এখানে ব্যাকওয়ার্ড হবে। তাহলে বুঝতেই পারছো হাই টেম্পারেচারে ফরওয়ার্ড হবে, লো টেম্পারেচারে ব্যাকওয়ার্ড হবে। সেই জন্যই বলা হয় এবার প্রসেস অফ অ্যামোনিয়া আমরা কখন বেসিক্যালি ফেভার করি? হাই প্রেসারে, কারণ হাই প্রেসারে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা বেশি হবে, অ্যামোনিয়া তৈরি বেশি হবে। ইন্ডাস্ট্রিয়ালি দেখা হয় অ্যামোনিয়া প্রিপারেশনের ক্ষেত্রে আমরা হাই প্রেসার কন্ডিশনটাকে ইউজ করি, কারণ এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা বেশি। বুঝা গেল? নেক্সট, the role of addition of inert gas. inert gas মানে বুঝতেই পারছো at equilibrium। inert gas মানে যত রকমের inert gas আছে লাইক হিলিয়াম, নিয়ন, আর্গন বা নাইট্রোজেনকে আমরা inert gas হিসেবে ইউজ করতে পারি। তোমাকে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন তুলে দিয়ে বলবে বাবা এই কেমিক্যাল রিঅ্যাকশনে তোমার নাইট্রোজেন অ্যাড করা হলো, নাইট্রোজেন অ্যাড করা হলো মানে কিন্তু ইনার্ট গ্যাসের রেসপেক্টিভ বলা হচ্ছে, বা আর্গন অ্যাড করা হলো বা নিয়ন অ্যাড করা হলো। তার মানে বুঝিয়ে নিচ্ছ দা অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস অ্যাট ইকুইলিব্রিয়ামের কথা বলতে চাইছি। ওই ইনার্ট গ্যাস মানে তুমি লিখে রাখতে পারো they can give you nitrogen, argon, helium, neon, any kind of inert gas। তো এখানে দুটো সিচুয়েশন আছে, একটা হচ্ছে at constant volume, another is at constant pressure। At constant volume the equilibrium constant will remain unaltered। The equilibrium constant, that is K, will remain unaltered। এটার মানে কি? তার মানে তুমি যখন কনস্ট্যান্ট ভলিউমে কোন একটা প্রসেস ক্যারি আউট করছো, ইনার্ট গ্যাস অ্যাড করছো কনস্ট্যান্ট ভলিউমে, আগে দেখে নেবে ইনার্ট গ্যাসটা কোন কন্ডিশনে অ্যাড করা হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার না কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে যখন অ্যাড করছো তার মানে কি হচ্ছে, কনস্ট্যান্ট ভলিউমে যখন অ্যাড করছো তখন ওভারঅল সিস্টেমের প্রেসার বাড়ছে, কারণ ইনার্ট গ্যাসের তো একটা প্রেসার আছে। তাহলে তুমি যখন কনস্ট্যান্ট ভলিউমে অ্যাড করছো ইনার্ট গ্যাস তখন ওভারঅল সিস্টেমের প্রেসার বাড়ছে, কিন্তু কনসেন্ট্রেশন ভেবে দেখো, কনসেন্ট্রেশন অফ reactant and products, এটা কি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে কনসেন্ট্রেশন, ভলিউম তো কনস্ট্যান্ট, ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম তো তোমার কনস্ট্যান্ট আছে, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট এটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভলিউমের তো কোনো চেঞ্জ হচ্ছে না, প্রেসার বাড়ছে, প্রেসার বাড়ুক না, কিন্তু কনসেন্ট্রেশনের তো কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ তোমার ভলিউমটা তো কনস্ট্যান্ট আছে। তাহলে কনসেন্ট্রেশনে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি জানো? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, সেই ভ্যালুটাও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সেইজন্য আমি বললাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল রিমেইন আনঅল্টার্ড, মানে আনচেঞ্জড। সেইজন্য কনস্ট্যান্ট ভলিউমে যদি তুমি ইনার্ট গ্যাস অ্যাড করো তাহলে সেখানে কোনো রকম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের চেঞ্জ আমরা দেখব না। কিন্তু যদি এক কনস্ট্যান্ট প্রেসার অ্যাড করো, কনস্ট্যান্ট প্রেসার মানে তুমি বুঝতেই পারছো তার মানে এখানে ভলিউমটা ভ্যারিয়েবল, তাহলে কনস্ট্যান্ট প্রেসারে যদি ইনার্ট গ্যাস অ্যাড করো, ভালো করে ভেবে দেখো তার মানে কি হবে বলো তো, ভালো করে ভেবে দেখো, ভলিউম বাড়বে। কনস্ট্যান্ট প্রেসারে অ্যাড করছো তার মানে কি হচ্ছে, ইনার্ট গ্যাসের একটা ভলিউম আছে, তাহলে ওভারঅল সিস্টেমের ভলিউম বাড়ছে, তার ভলিউম বাড়লে নাম্বার অফ মোলস পার ভলিউম এটা কি হবে? কমবে। নাম্বার অফ মোলস পার ভলিউম কি হবে? কমবে। তাহলে রিঅ্যাকশনটা এখন সেই নাম্বার অফ মোলস পার ভলিউম যদি কমে তাহলে রিঅ্যাকশনটা তাহলে ভেবে দেখো নাম্বার অফ মোলস পার ভলিউম কম, কারণ ভলিউমটা বাড়ছে, তাহলে n/v নাম্বার অফ মোলস পার ভলিউম, ভলিউমটা যেহেতু ডিনোমিনেটরে আছে as the volume in the denominator, as volume increases তো ভলিউমটা এখানে বাড়লে ওভারঅল n/v টা কি হবে? কমবে। তাহলে n/v যদি কমে তাহলে রিঅ্যাকশনটা তো সেই দিকেই যাবে যেদিকে রিঅ্যাকশনটা নাম্বার অফ মোলস কি আছে? বেশি আছে। তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? যেদিকে রিঅ্যাকশনটা ভেবে দেখো n/v কমছে তাহলে রিঅ্যাকশনটা তো ইকুইলিব্রিয়ামটা তো ডিস্টার্ব হয়েছে, তো রিঅ্যাকশনটা তো সেই দিকেই যাবে যেদিকে রিঅ্যাকশনে বেসিক্যালি কি হচ্ছে, নাম্বার অফ মোলস বাড়ছে। তার মানে তোমার কাছে যদি এরকম রিঅ্যাকশন থাকে ধরো 2NH3 গ্যাস থেকে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এই রিঅ্যাকশনে সাপোজ ইফ এনিওয়ান আস্ক ইউ
কি I am going to add some inert gas at constant pressure, তাহলে প্রেসারে তুমি কনস্ট্যান্ট প্রেসারে ইনার্ট গ্যাস অ্যাড করছো, তার মানে কি হচ্ছে ভলিউম বাড়ছে, ভলিউম বাড়া মানে নাম্বার অফ মোলস পার ভলিউম সেটা কি হবে কমবে, so that the equilibrium will be disturbed. Now to establish the re-establish the equilibrium, number of moles per volume যদি কমে তাহলে রিঅ্যাকশনটা সেই দিকেই যাবে যেদিকে নাম্বার অফ মোলস পার ভলিউম বাড়বে, মানে নাম্বার অফ মোলস বাড়বে, তাহলে নাম্বার অফ মোলস বাড়ছে কোন দিকে গো ফরওয়ার্ডে, because in the reactant side how many number of moles are present 2, in the product side how many number of moles are present 4, তাহলে কোন দিকে রিঅ্যাকশনে যাবে ফরওয়ার্ডে যাবে, কারণ ফরওয়ার্ডে দেখো নাম্বার অফ মোলস বেশি আছে, তার মানে এখানে রিঅ্যাকশনটা রাইট সাইডে, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে কোন দিকে নাম্বার অফ মোলস বাড়ছে, রিঅ্যাকশনটা সেই দিকেই যাবে যেদিকে নাম্বার অফ মোলস বাড়ছে, the reaction will proceed in that particular direction where the number of moles increases, তার মানে মাথায় রাখবে কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু রিঅ্যাকশনটা সেই দিকেই যাবে যেদিকে নাম্বার অফ মোলস বাড়ছে, কেন বাড়ছে সেটা এক্সপ্লেইন করব, বোঝা গেল। এরকম ভাবে the addition of inert gas এর কনসেপ্ট আমরা বলতে পারি। নেক্সট আমরা আরেকটা লাসাতে লেয়ারের অ্যাপ্লিকেশন আমরা বলছি, সেটা হচ্ছে the role of addition of catalyst, the role of addition of catalyst at equilibrium, এটা তো পরীক্ষায় থাকে, the role of addition of catalyst at equilibrium, so equilibrium has no such role because the role of equilibrium is to just to make the any chemical reaction or to accelerate the any chemical reaction, to fasten the any chemical reaction, that means catalyst can just simply accelerate any chemical reaction but at the same time by lowering the activation energy which I have already explained. So catalyst এর রোল হচ্ছে রিঅ্যাকশনটাকে ফাস্ট করা, এখানেও ক্যাটালিস্টের রোল হবে কোন একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে ফাস্টার যাতে সেই ইকুইলিব্রিয়ামটা রিচ করতে পারে সেটা দেখা, কিন্তু রিঅ্যাকশনটা ফরওয়ার্ডের দিকে বেশি করা বা ব্যাকওয়ার্ডের দিকে বেশি করা এটা কিন্তু ক্যাটালিস্টের এখানে রোল নয়। ইকুইলিব্রিয়ামে বেসিক্যালি ক্যাটালিস্ট কোন রকম ইমপ্যাক্ট ফেলতে পারে না, equilibrium condition will remain unaffected, but in presence of catalyst the equilibrium will be reached faster, ইকুইলিব্রিয়ামটা যাতে ফাস্টার রিচ করতে পারে সেটা ক্যাটালিস্ট দেখবে, ইকুইলিব্রিয়ামটা ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে, ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করা এটা কিন্তু ক্যাটালিস্টের রেসপেক্টে থাকে না, the role of catalyst here is unaffected in terms of the equilibrium situation. So তুমি বলতে পারো the equilibrium condition will remain unaffected, the equilibrium condition will remain unaffected in presence of catalyst, in presence of catalyst. The role of catalyst is to accelerate the equilibrium condition, accelerate the reaction such a way that it will attain equilibrium in faster time. তাই তো, তার মানে the role of catalyst কি, the role of catalyst or the equilibrium condition will remain unaffected, remain unaltered, remain unchanged in presence of a catalyst. Catalyst এর প্রেজেন্স সেরকম কোনো রোল আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, সেখানে ইকুইলিব্রিয়ামটা যেরকম ছিল সেইরকমই থাকছে, কিন্তু ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যেহেতু আমরা ক্যাটালিস্টের রোল পড়েছি, সে রিঅ্যাকশনটাকে ফাস্টার করে, সে রিঅ্যাকশনটাকে অ্যাক্সিলারেট করে, তার মানে the role of a catalyst is to accelerate the reaction in such a way that the reaction will reach the equilibrium in faster rate, সে ইকুইলিব্রিয়ামটাকে ফাস্টার রেটে অ্যাচিভ করে, বোঝা গেল। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য লা অফ দ্য লেয়ার প্রিন্সিপল, যেখানে প্রত্যেকটা ফ্যাক্টর আমরা কিন্তু এখানে ইলাবোরেট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো এই পুরো জিনিসটা তোমরা আশা করি খুব ভালো করে ফার্স্ট থেকে লাস্ট অবধি ফলো আপ করেছো, এবং এরপরেও যদি কোনো ফার্দার কোনো কোয়েরিজ বা ডাউটস থাকে অবশ্যই আমাকে জানাবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, আমরা আবার মিট করব আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন ভালো থেকো, টেক কেয়ার এন্ড গুড বাই।